আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। হামাসের নিয়ন্ত্রণে গাজা, সন্তুষ্ট ফিলিস্তিনিরাও, যা বলছে ইসরায়েল। আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত। ভারতীয় অঞ্চলকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নোট প্রকাশ নেপালের। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত ২৯। এবং সর্বশেষ থাকবে জেলেনস্কির সরকার অবৈধ, শান্তি চুক্তি এখন অর্থহীন, পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। হামাসের নিয়ন্ত্রণে গাজা, সন্তুষ্ট ফিলিস্তিনিরাও, যা বলছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। এমনকি তারা এখন শক্তভাবেই পুরো গাজার নিয়ন্ত্রণ করছে। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দখলদার সেনাবাহিনীর মতে বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে ইসরায়েলি টিভি চ্যানেল ১৩ জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে তাতে দেখা যাচ্ছে হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশি কাঠামো পুনর্গঠন করছে। এসব পরিস্থিতি মূল্যায়ন ও তথ্য অনুযায়ী গাজার ২৫টি পৌরসভার মধ্যে ১৩টি ইতোমধ্যে পুরোদমে কার্যক্রম শুরু করেছে। হামাসের অধীনস্থ পুলিশ বাহিনীও পুনরায় মোতায়েন হচ্ছে ও অভ্যন্তরীণ চেকপোস্ট স্থাপন করছে। এদিকে ৮বি৪৮ নামক এক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হামাস গাজায় বিস্তৃত এলাকায় প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফিরে এসেছে এবং তাদের সক্ষমতা পুনরুদ্ধার করছে। গত সপ্তাহে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে বলেছে, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা বেড়েছে। তবে বিষয়টিকে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। মার্কিন দৈনিকটির মতে, গাজার নিরাপত্তায় মূলত এই পরিবর্তনের একটি প্রধান কারণ। গত মাসে অস্ত্রবিরতি স্থিতিশীল হওয়া ও ইসরায়েলি বাহিনী পিছিয়ে আসার পর আবার হামাস সদস্যরা সেখানকার রাস্তায় দেখা যায়। তারা পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী হিসাবে টহল দিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের তৎপরতায় অপরাধ ও লুটপাটের হার কমে যাওয়াকে গাজার জনগণ স্বাগত জানাচ্ছে। এ বিষয়ে গাজা শহরের ব্যবসায়ী হাজিম সাগুর বলেছেন, আমরা নিরাপত্তার ভাঙন দেখেছি, যার সঙ্গে ছিল চুরি, দাঙ্গাবাজি ও আইনহীনতা। হামাস ছাড়া কেউ তা থামাতে পারে না, এই কারণেই মানুষ তাদের সমর্থন করে। এদিকে মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধি দল গত ২৫ নভেম্বর কায়রোতে একত্রিত হয় দ্বিতীয় ধাপের আলোচনার জন্য। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশাপাশি গাজায় অস্ত্রবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ। মিশরের গোয়েন্দা বিভাগের ঘনিষ্ঠ গণমাধ্যম জানিয়েছে, বৈঠকটি মিশরের গোয়েন্দা বিভাগের প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ সফলভাবে বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা জোরদার করার পথগুলো নিয়ে আলোচনা করা হয়। আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে ড্রোন হামলায় ৩ চীনা নাগরিক নিহত। তাজিকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় সশস্ত্র হামলায় ৩ চীনা নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার ২৮ নভেম্বর দুশানবেতে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, বুধবার ২৬ নভেম্বর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খাতলোন প্রদেশে এই হামলা হয়। চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকা থেকে সরে যেতে আহ্বান জানানো হয়েছে। তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ৩ জনই এলএলসি শাইন এসএন নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। হামলাটি ওই প্রতিষ্ঠানকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান দিক থেকে চালানো এই হামলায় বোমাবোঝাই একটি মানববিহীন উড়োজাহাজ বা ড্রোন ব্যবহার করা হয়েছে। ঘটনাটি নিয়ে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলার সঙ্গে জড়িত গোষ্ঠী এমন একটি চক্র যারা এই অঞ্চলে বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা ও অবিশ্বাস তৈরির চেষ্টা করে। তবে তারা কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি। কাবুল প্রশাসন জানায়, তারা ঘটনার প্রাথমিক মূল্যায়ন করেছে ও এ বিষয়ে তাজিকিস্তানের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। সূত্র রয়টার্স।
ভারতীয় অঞ্চলকে নিজেদের মানচিত্রে দেখিয়ে নতুন নোট প্রকাশ নেপালের। ভারতের উত্তরাখণ্ডের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের ভূখণ্ড হিসাবে দাবি করে আমারও বিতর্কের জন্ম দিল নেপাল। বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাংক নতুন করে ১০০ নেপালি রুপির নোট প্রকাশ করেছে, যার ওপর ছাপানো রয়েছে ভারতের এই ৩ অঞ্চলসহ নেপালের বিতর্কিত মানচিত্র। ২০২০ সালে কেপি শর্মা ওলির সরকারের সময় প্রথম এই মানচিত্র প্রকাশিত হয় এবং তা নেপালের পার্লামেন্টও অনুমোদন করে। গত বছরও একই মানচিত্র সহ নোট ছাপানো হয়েছিল। এবার অন্তর্বর্তী সরকারও সেই সিদ্ধান্তেই অটল রইল। নতুন নোটে সৌল হয়েছে ব্যাংকের প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীর। ভারত এই মানচিত্রকে বরাবরই অগ্রহণযোগ্য বলে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার জানান, মানচিত্র বদলালে বাস্তব বদলায় না। নেপাল রাষ্ট্র ব্যাংকের দাবি, ১০০ রুপির নোটে আগে ওই মানচিত্র ছিল, অন্য নোটে নয়। সূত্র পূবের কলম। সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষ, ইসরায়েলি সেনাসহ হতাহত ২৯। লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং ৬ জন ইসরায়েলি সেনাসহ ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ২৮ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাজধানী দামেস্কের গ্রামীণ অঞ্চল বেইত জিন্ন ও মাজরাত বেইত জিন্নের যাত্রাপথে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইকবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ওই এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে ২ শহরকে সংযুক্ত করা সড়কের ওপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইত জিন্ন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহল দল রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এ অভিযানের সময় তাদের ৬ সেনা সদস্য আহত হয়েছে, যার মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইত জিন্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখনও পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি মাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট ৪৭টি অভিযান পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় ১,০০০-এরও বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলিতে ৪০০-রও বেশি সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়, যা ১৯৭৪ সালের সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জেলেনস্কির সরকার অবৈধ, শান্তি চুক্তি এখন অর্থহীন। পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা অর্থহীন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাটি কোনো খসড়া চুক্তি নয়, বরং আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয় মাত্র, যা ভবিষ্যতের চুক্তির ভিত্তি হতে পারে। পুতিনের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না হওয়ায় কিয়েভ সরকারের বৈধতা নষ্ট হয়েছে। তবে কিয়েভ বলছে, রাশিয়ার আগ্রাসন ও চলমান সামরিক আইন পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয়। ৩ দিনের কিরগিজস্তান সফর শেষে সাংবাদিকদের পুতিন বলেছেন, রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র বিবেচনায় নিলেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রয়োজন। তার ভাষায়, আমাদের গুরুত্বের সঙ্গে বসে কথা বলতে হবে। প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চল থেকে সরে গেলে যুদ্ধ বন্ধ হতে পারে। যদি তারা না সরে, তাহলে আমরা বল প্রয়োগে তা বাস্তবায়ন করব। আগেও পুতিন দাবি করেছেন, দোনেস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের পুরো অংশ থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে। এমনকি যেসব এলাকা রাশিয়ার দখলে নেই, সেগুলো থেকেও। পাশাপাশি তিনি ইউক্রেনের ন্যাটোতে যোগদান বন্ধ রাখতে চান এবং পশ্চিমা সেনা উপস্থিতি নিষিদ্ধ করতে চান, যাতে দেশটিকে ধীরে ধীরে পুনরায় রাশিয়ার প্রভাব ক্ষেত্রে ফিরিয়ে আনা যায়। এদিকে আগামী সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফর নির্ধারিত রয়েছে। একই সময় মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিস্কাল কিয়েভে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাতের সূচনা করে।